রহস্যপথ, বিজ্ঞান, ইতিহাস আর মহাবিশ্বের রহস্যের এক অসাধারণ যাত্রা। এখানে প্রতিটি গল্প সত্যের লুকানো স্তর উন্মোচন করে, প্রতিটি তথ্য আমাদের আরও বড় কিছুর সাথে যুক্ত করে, আর প্রতিটি আবিষ্কার আমাদের জানা সীমানাকে আরও বাড়িয়ে দেয়। সুদূর অতীত থেকে দূরতম নক্ষত্র পর্যন্ত, এটা ইনফিনিট আর্কাইভ, এখানে যেখানের কোনো শেষ নেই। আমরা সবাই এই ছবিটা চিনি। সূর্য একটা নিখুঁত জ্বলন্ত নোমর, যার চারপাশে গ্রহগুলো খাড়ারির কাঁটার মতো ঘুরছে। এটা হলো হেলিওসেন্ট্রিক মডেল, প্রাচীন ধারণার ওপর মানুষের যুক্তির এক বিরাট জয়, যা কোপার্নিকাস শুরু করেছিলেন আর গ্যালিলি পাকাপোক্ত করেছিলেন। এটা সহজ, সুশৃঙ্খল এবং মনে হয় একদম ঠিক। এটা আমাদের মহাজাগতিক স্থিতিশীলতার একটা ধারণা দেয়। কিন্তু এই ক্লাসিক ছবিটা একটা সুন্দর মিথ্যা, একটা প্রয়োজনীয় সরলীকরণ, যা মূল ধারণাটা ঠিক রাখে কিন্তু শ্বাসরুদ্ধকর জটিল সত্যকে বাদ দেয়। যদি আমি বলি সূর্য স্থির না, এটা ক্রমাগত দুলছে, নড়ছে আর মহাকাশে ঘুরছে, আর এই মুহূর্তে আপনি সূর্যের কেন্দ্রকে প্রদক্ষিণ করছেন না, এটা আমাদের বোঝার কোনো ত্রুটি নয়। এটা মহাজাগতিক পেঁয়াজের পরের স্তর। সত্যটা আরও অনেক বেশি আকর্ষণীয়। এই গতির রহস্য লুকিয়ে আছে মহাকাশের একটি অদৃশ্য বিন্দুতে, আমাদের পুরো সৌরজগতের অভিকর্ষের আসল কেন্দ্রে। এটা হলো বারি সেন্টারের গল্প, আমাদের সৌরজগতের মহাকর্ষীয় হ্রদ। আর এটা বোঝা শুধু আমাদের ঘরের মডেলকে পরিবর্তন করে না, এটা গ্যালাক্সি জুড়ে নতুন জগৎ খুঁজে পাওয়ার চাবিকাঠি। এই গভীর সত্যের দিকে আমাদের যাত্রা শুরু হয় সেই মডেলগুলো দিয়ে, যেগুলো আমাদের ভুল প্রমাণ করতে হয়েছিল। হাজার হাজার বছর ধরে টলেমির তত্ত্বী ভূকেন্দ্রিক মডেল পৃথিবীকে সৃষ্টির অপরিবর্তনীয় কেন্দ্রে রেখেছিল। আকাশ স্ফটিক গোলকের সাথে স্থির, আমাদের চারপাশে ঘুরত। এটি ছিল মানবজাতির জন্য তত্ত্বী একটি মহাবিশ্ব। কোপার্নিকান বিপ্লব ছিল এক গভীর পদচ্যুতি। এটি পৃথিবীকে কেন্দ্র থেকে সরিয়ে সূর্যকে সেখানে স্থাপন করেছিল। পরে কেপলারের উপবৃত্তাকার কক্ষপথ দেখিয়েছিল যে কক্ষপথগুলো নিখুঁত বৃত্তাকার ছিল না, এবং নিউটনের সূত্রগুলো অদৃশ্য মহাকর্ষ, যা সবকিছুকে একসাথে বেঁধে রেখেছিল, তা প্রকাশ করেছিল। কিন্তু এই নতুন সত্যকে গ্রহণ করার সময়ও আমরা অজান্তেই আমাদের পূর্ণ চিন্তা ভাবনার একটি শেষ অংশ আঁকড়ে ধরেছিলাম, একটি স্থির কেন্দ্রের প্রয়োজনীয়তা। আমরা সূর্যকে একটি স্থির মহাকর্ষীয় রাজা হিসাবে কল্পনা করেছিলাম, যার চারপাশে গ্রহগুলো অনুতৎ সহস্রদের মতো ঘুরছে। তবুও নিউটনের নিজস্ব পদ্ধতির সূত্র, প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমাদের অন্য কথা বলে, যদি সূর্য বৃহস্পতিকে টানে, তবে বৃহস্পতিকেও সমান শক্তি দিয়ে সূর্যকে টানতে হবে। সূর্যের নড়াচড়া বৃহস্পতির তুলনায়ও খুব সামান্য হতে পারে, কিন্তু এটি কখনোই শূন্য নয়। এই অন্তর্দৃষ্টি শেষ পর্যন্ত কোপার্নিকান বিপ্লবকে সম্পূর্ণ করবে। এই উপলব্ধি এমনকি সূর্যকেও নাচতে হয়। এটা বোঝার জন্য আমাদের কেন্দ্র সম্বন্ধটা ভুলে গিয়ে ভারসাম্য বিন্দু নিয়ে ভাবতে হবে। পদার্থবিজ্ঞানে কোনো ঘূর্ণায়মান বস্তুর সিস্টেমের জন্য এই বিন্দুকে বারি সেন্টার বলা হয়। গ্রিক শব্দ বডিস থেকে এসেছে, যার অর্থ হাড়ি। এটা সেই নির্দিষ্ট বিন্দু যেখানে ভরগুলো একে অপরকে ভারসাম্য করে। একটা শিশুর কথা ভাবুন, দুজন সমান ওজনের বাচ্চা মাঝখানে বসে ভারসাম্য বজায় রাখছে। এবার এক পাশে একজন সুমো কুস্তিগির আর অন্য পাশে একটা বাচ্চাকে বসান। ভারসাম্য বজায় রাখতে শিশুর মাঝের খুঁটিটা কুস্তিগিরের কাছাকাছি সরে যাবে। দুজনেই ঘুরবে, কিন্তু আলাদা আলাদা বৃত্তাকার পথে। এবার এই ধারণাটাকে আরো বড় করে ভাবুন। পৃথিবী চাঁদ সিস্টেমের বারি সেন্টার পৃথিবীর পৃষ্ঠ থেকে 2 কিলোমিটার নিচে অবস্থিত। চাঁদ যখন পৃথিবীকে টানে, তখন পৃথিবী নিজেও প্রতি মাসে একটুখানি দিয়ে আছে। এই বৃহদাকার সমুদ্রের জোয়ার ভাটায় সাহায্য করে। এমনকি প্লুটো আর তার চাঁদ সারণ এর একটা দারুণ উদাহরণ। সারণ প্লুটোর তুলনায় এতে বিষয়ে তাদের বারি সেন্টার আসলে প্লুটোর পৃষ্ঠের বাইরে থাকে, তাই তারা একটা সত্যিকারের বাইনারি বামগ্রহ সিস্টেম। যদি চাঁদ আর ছোট সারণ পুরো গ্রহকে দিয়ে দিতে পারে,
তাহলে সৌরজগতের বিশাল গ্রহগুলো সূর্যের কাছ থেকে কি ধরনের নাচ দাবি করে? সূর্য হল ভোরের একছত্র অধিপতি। সূর্যের মোট প্লের T-8 পোস্ট তার দখলে। কিন্তু বোমা এলো সেই ভান্ডা এরা যাকে শান্তিতে বসতে দেয় না। বৃহস্পতি অন্য সব গ্রহের মোট বোর্ডের চেয়েও বিগুর ভারী। সূর্যের সাথে এর মহাকর্ষীয় সম্পর্কটা সত্যি বিস্ময়কর। বৃহস্পতি সূর্য থেকে প্রায় 6 মিলিয়ন কিলোমিটার দূরে হরে। সূর্যের ভর বৃহস্পতির ভরের চেয়ে প্রায় 10 গুণ বেশি। তাদের কেন্দ্র সূর্যের কেন্দ্র থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যের ব্যাসার্ধ মাত্র 1.8 কিলোমিটার। এর মানে হল সূর্য বৃহস্পতির ভরকেন্দ্র সূর্যের বাইরে অবস্থিত। অন্য কথায় সূর্য স্থির কেন্দ্রবিন্দু নেয়। এটি মহাকাশের একটি আদর্শ বিন্দুর চারপাশে ঘোরে। প্রায় প্রতি 90 বছরে একবার একটি বৃত্ত তৈরি করে। বৃহস্পতি সূর্যের কেন্দ্রকে প্রদক্ষিণ করে না, তারা দুজনেই ভরকেন্দ্রকে প্রদক্ষিণ করে। এটি সূর্যের এক বিশাল মহাজাগতিক নৃত্য। এটি সিংহাসনে বসা রাজা নেই, বরং তার সঙ্গীর দ্বারা টানাপোড়েন এনে থাকা এক নর্তক। বৃহস্পতি হয়তো নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সে একা নাচছে না। শনি, ইউরেনাস, নেপচুন সবাই তাদের মহাকর্ষীয় প্রভাব বিস্তার করে। এর ফল সূর্যের ভরকেন্দ্র অস্থির লাটিমের কেন্দ্রের মতো ক্রমাগত সরে আয়। যখন গ্রহগুলো ছড়িয়ে পড়ে তখন তাদের টান আংশিকভাবে বাতিল হয়ে আয় এবং ভরকেন্দ্র সূর্যের ভেতরের দিকে চলে আসে। এখন বিশাল গ্রহগুলো একপাশে সারিবদ্ধ হয়, তখন তাদের সম্মিলিত টান অনেক বেশি হয়। 20 সালের প্রথম দিকে এমন একটি সারিবদ্ধতার সময়ও ভরকেন্দ্র সূর্যের পৃষ্ঠ থেকে 1 কিলোমিটারেরও বেশি দূরে চলে গিয়েছিল, যা সূর্যের নিজের বাসের চেয়েও বেশি। তাই সূর্যের পাক কোনো পরিষ্কার বস্তু না, বরং এই সর্বদা চলমান বিন্দুর চারপাশে একটি লুপ করা সর্পিল অস্থির পথ। কিছু জ্যোতির্বিজ্ঞানী এটিকে সূর্যের গোলার্ধে চলার সময় একটি স্পাইরাল ডিপ ওয়াটার আকার সাথে তুলনা করেন। মজার ব্যাপার হলো এই নাচ সূর্যের ভেতরের কাজকেও প্রভাবিত করতে পারে। একটি বিতর্কিত কিন্তু আকর্ষণীয় ধারণা হলো গ্রহের সারিবদ্ধতা সূর্যায়নকে সূক্ষ্মভাবে প্রভাবিত করতে পারে। সানস্পট এবং সূর্যশিখার চালিকা শক্তি সম্ভবত বিখ্যাত ইমের বছরের সার চক্রকে নিয়ন্ত্রণ করে। যদি এটা সত্যি হয়, তাহলে গ্রহগুলো শুধু সূর্যের চারপাশে ঘুরছে না, তারা এর মেজাজকেও প্রভাবিত করছে। এই পদ্ধতিটা মানে গ্রহগুলো তাদের নক্ষত্রদের কেন্দ্র করায় জ্যোতির্বিজ্ঞানের বা চেয়ে শক্তিশালী হাতিয়ারগুলোর মধ্যে একটা হয়ে উঠেছে। আমরা সরাসরি এক্সোপ্ল্যানেট দেখতে পাই না, কিন্তু আমরা তাদের মূল নক্ষত্রদের নন্দাজরা দেখতে পাই। রেডিয়াল ভেলোসিটি পদ্ধতি ডাডপোলার প্রভাবের মাধ্যমে একটি নক্ষত্রের সামান্য দরজা শনাক্ত করে। যখন এটি আমাদের দিকে আসে তখন আলো নীল দেখায়, আর যখন দূরে চলে যায় তখন লাল দেখায়। নড়াচড়ার পরিমাণ গ্রহের ভর প্রকাশ করে, আর নড়াচড়ার ছন্দ তার কক্ষপথের সময়কাল প্রকাশ করে। এই পদ্ধতিতে 2006 সালে সূর্যের মতো একটি নক্ষত্রের চারপাশে ঘূর্ণায়মান প্রথম এক্সোপ্ল্যানেট পেগাসি বি আবিষ্কৃত হয়েছিল। এই আবিষ্কারের জন্য 2008 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। আরেকটি পদ্ধতি ওয়াস্ট্রোমেট্রি পটভূমির নক্ষত্রগুলোর বিপরীতে নক্ষত্রের সামান্য পার্শ্বীয় গতিবিধি ট্র্যাক করে। যদিও এটা বেশ চ্যালেঞ্জিং, এখন ইএসএ এর গায়া মিশন এটিতে বিপ্লব ঘটাচ্ছে। 1 বিলিয়নেরও বেশি নক্ষত্রের অবস্থান এবং গতিবিধি তালিকাভুক্ত করছে। আশা করা হচ্ছে এর মাধ্যমে হাজার হাজার নতুন গ্রহের সন্ধান পাওয়া যাবে। 2011 সাল পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীরা এরও বেশি এক্সোপ্ল্যানেট নিশ্চিত করেছেন এবং আরও হাজার হাজার সম্ভাব্য গ্রহ নিশ্চিত হওয়ার অপেক্ষায় আছে। এদের প্রায় সবকটি তাদের নক্ষত্রদের বারিসেন্ট্রিক নড়াচড়া দেখে আবিষ্কৃত হয়েছিল। আমাদের সূর্যের নড়াচড়াটা কিন্তু কোনো ব্যতিক্রম নয়। এটা গ্রহমণ্ডলের একটি সার্বজনীন জীবন। প্রতিটি নড়ে বড়ে নক্ষত্রে লুকানো জগতের উপস্থিতি জানান দিচ্ছে। আমাদের সূর্য তার পরিবর্তনশীল বডি সেন্টারের চারপাশে ঘুরতে ঘুরতে প্রতি ঘন্টায় প্রায় 4 কিলোমিটার
বেগে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে দিয়ে ছুটে চলেছে। সূর্যের এই নিজস্ব নাচ গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে তার বিশাল কক্ষপথের যাত্রার উপরেই ঘটে, যা প্রতিবার ঘুরে আসতে মনন-সোয়াইনি 4 মিলিয়ন বছর সময় নেয়। তাহলে একটু কল্পনা করুন, পুরো সৌরজগৎ শুধু নড়াচড়া করছে না, এটি গ্যালাক্সির মধ্যে দিয়ে ছুটে চলার সময় ঘুরছে, ওঠানামা করছে এবং একে বেঁকে চলছে। সূর্যের বারিসেন্ট্রিক লুপগুলো এক ধরনের মহাজাগতিক গ্যালিগ্রাফির মতো, যা স্থানকালের মধ্যে নকশা তৈরি করে। গ্যালাক্সির সবচেয়ে বড় স্কেল থেকে শুরু করে বাইনারি স্টার সিস্টেম এবং গ্রহের চারপাশে অরবিটিং চাঁদ পর্যন্ত বারিসেন্টার নীতিটি সর্বত্র প্রযোজ্য। এটি হলো মাধ্যাকর্ষণের গণতান্ত্রিক নিয়ম। এখানে কোনো ভর অতি শক্তিশালী হোক না কেন, অন্যদের টানাপোড়েন থেকে বাঁচতে পারে না। চলো বাইরের ছবিটা চিরতরে মুছে ফেলি। সূর্য কোনো স্থির নহর নয়, এটি একজন নৃত্যশিল্পী, অদৃশ্য পরিবর্তনশীল একটি বিন্দুর চারপাশে সুন্দর পর্যায়নশীল পথ তৈরি করে। সেটি হলো বারিসেন্টার। এটাই আমাদের মহাজাগতিক বাড়ির আসল রূপ, একটি মহাকর্ষীয় গণতন্ত্র। এখানে বিশাল বৃহস্পতি থেকে সূর্য প্লুটো পর্যন্ত প্রতিটি গ্রহ সম্মিলিত গতিতে তাদের ভোট দেয়, আর এই নীতি মহাবিশ্ব জুড়ে বিস্তৃত। এই কারণেই আমরা অন্যান্য জগৎ খুঁজে পাই, এই কারণেই আমরা জানি এ গ্রহ ব্যবস্থা সাধারণ, এবং এই কারণেই আমরা দূরবর্তী সূর্যের চারপাশে বাসযোগ্য গ্রহের স্বপ্ন দেখতে পারি। বারিসেন্টার কেবল জ্যোতির্বিদ্যার একটি তুচ্ছ বিষয় নয়, এটি সৃষ্টির সার্বজনীন ছন্দ। প্রতিটি দোদুল্যমান নক্ষত্র একটি নীরব বাতিঘর, যা আমাদের নতুন জগতের দিকে পথ দেখায় এবং আমাদের মনে করিয়ে দেয় যে বৃহত্তর অর্থে মহাবিশ্ব নিজেই সব সময় নাচছে।